সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ আমাদের স্টুডিও আলোচনায়। এনিগমা টেলিভিশনের আয়োজনে ভাষার মাসে আমাদের নিয়মিত আয়োজন নতুন বলটের ঘ্রাণ। এই অনুষ্ঠানে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন কবি ও লেখক স্নিগ্ধা বাউল। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রাবন্ধিক, গবেষক ও লেখক শাখাওয়াত টিপু। স্বাগত আপনাকে। স্নিগ্ধা বাউল, আপনি কবিতা লেখেন, নামের সঙ্গে বাউল রয়েছে। এই দুটো অন্যয় কি করে আপনি করলেন আপনার লেখায়? অন্যয় আসলে করতে হয় নাই, কারণ আমার যে পরিবেশে বেড়ে ওঠা, আমার নামটা আসলে আরোপিত নাম না, এটা আমার পারিবারিক পদবি। আক্ষরিক অর্থেই যে আচুরি ধর্মের বাউল, আমরা আসলে সেটারই অনুসারী। তো সেই হিসেবে আমাকে আসলে অন্যয় করতে খুব একটা কষ্ট করতে হয়নি, কারণ আমি বাউল জীবন আচরণের ভেতর দিয়ে আমার শৈশব কৈশোর কেটেছে। আধুনিক অর্থে যেই মানুষ আমি এখন হয়ে উঠেছি, যেটাকে পোশাকি মানুষ বলা যায়, সেটা হয়তো পরবর্তীতে মানে বিশেষ করে নগরে এসে, ঢাকায় এসে সেটা হয়েছে। তবে আমার যে অন্তর্গত সত্তা, যেটা আমাকে আমার নিজস্ব পারিবারিক পরিমণ্ডল আমাকে শিখিয়েছে, সেখানে আমি জানি যে চেতন মানুষ আসলে মানুষের দেহের ভেতরই বিরাজ করে। সুতরাং এটা আসলে একটা যোগসূত্রতা তৈরি হয়ে গেছে। আমি শিখেছি মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে, এবং কবিতা বা সাহিত্য তো আসলে সেই মানুষের কথাই বলে। এই যে শব্দ নিয়ে যে আপনি খেলা করেন, এটা গ্রন্থবদ্ধ হলো কবে? একেবারে মলাটে আবদ্ধ বা প্রকাশের যে জায়গাটা, সেটা 2017 সালে প্রথম। তবে লিখতে হলে তো আসলে আগে পড়তে হয়। পড়তে ভালোবাসি সবসময়ই। আর বাংলা সাহিত্যের ছাত্রী ছিলাম, বাংলা সাহিত্যের শিক্ষক আমি, এখন যদিও আলাদা একটি সেক্টরে কাজ করছি। সেই হিসেবে মানে লেখালেখির সময়টা অনেক লম্বা। মলাটবদ্ধ 2017 সালে। রাংতা কাগজ দিয়ে আপনি শুরু করেছিলেন। রাংতা কাগজ আমার একেবারেই প্রথম কাব্যগ্রন্থ। বলা যায় যে বিচিত্র বা বিচ্ছিন্ন অনেকগুলো ভাবনার কবিতার বই সেটা। এমনিতেও তো ভাবনা আসলে বিচিত্র এবং বিক্ষিপ্তই হয়। তো তখন প্রকাশ করার আগে যেটা হয়েছিল যে খুব বিব্রত ছিলাম, মানে যে কেন বই করতে হবে আর কি, লিখছি তো লিখছি, কাউকে বলা যে একটা বই করতে যাচ্ছে বা বই প্রকাশিত হচ্ছে। কাগজটা তো আমাদের শৈশব এবং আমরা যেভাবে ঘুড়ি তৈরি করি, পতাকা এই তৈরি করি, রাংতাটা আসলে না। এই রাংতাটা কোনটা? না, এই রাংতাটা হচ্ছে, রাংতার নামটা আমি নিয়েছিলাম আসলে, টিপু ভাই ভালো বলতে পারবেন, 1943 সালের দিকে যখন জীবনানন্দ দাশরা একটা সাহিত্য আন্দোলন করছিলেন, তখন তারা রাংতা কাগজ নামে একটা ছোট পত্রিকা বের করতো। এটা আসলে সিগারেটের ভেতরে যে একটা সিলভারের কাগজ থাকে, ফিল্টারের যে কাগজটা থাকে, সেটাকেও রাংতা কাগজ বলে। অর্থাৎ মানে বাইরে খুব চাকচিক্যময়, কিন্তু ভেতরের ভাবনাগুলো আসলে আমার হয়তো একটু দোমরানো মোচড়ানো ছিল, সেটা থেকে আসলে রাংতা কাগজটা নাম নেয়া। শাখাওয়াত টিপু, আমি একটা জায়গায় আপনার এখানে জানতে চাই, আপনার একটা কবি সত্তা রয়েছে, আবার প্রাবন্ধিক জায়গাটা খুব কঠিন জায়গা, দার্শনিক জায়গা এবং শক্ত জায়গা। আবার শিল্প সমালোচনা আমাদের দেশে এই প্রচলটা খুব শক্ত জায়গায় আসেনি। এই কবিতা এবং প্রবন্ধের যেই দ্বান্দ্বিক জায়গাটা যদি আপনি একটু দর্শকদের জন্য বলেন, এই দুটো আপনি কি করে সামাল দেন? আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে কবিতা বা প্রবন্ধ বা শিল্প সমালোচনা, মানে প্রত্যেক জিনিসের একটা ভেতরগত আত্মীয়তা আছে। এই আত্মীয়তাটা হচ্ছে কি ভাষা। কবিতা লিখতেও ভাষা লাগে, প্রবন্ধ লিখতেও ভাষা লাগে, আবার শিল্প সমালোচনা করতেও ভাষা লাগে। কিন্তু ভাষাটার মধ্যে কাঠামোগত ভিন্নতা আছে। এই ভিন্নতাটাই হচ্ছে এই জিনিসগুলা। দার্শনিক অভিপ্রায় তো ভিন্ন। নিশ্চয়ই অভিপ্রায় ভিন্ন। মানে আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা জিনিস, মানে আমি দুইটা কারণে আমি বইয়ের প্রতি ঝুঁকি, আমি একটু তাইলে যে জিনিসটা পরিষ্কার হবে। একটা হচ্ছে আমার হচ্ছে এই যে প্রচলিত যে আমাদের রাজনৈতিক কাঠামো আছে, এটা নিয়ে আমার এক ধরনের অস্বস্তি আছে, এবং কি বলা যায়, এক ধরনের
মাঝে মধ্যে হয় না মানে ক্রুদ্ধ হওয়া বা হওয়া ওই ধরনের একটা চেষ্টা। আরেকটা হচ্ছে পেশাগত অস্বস্তি ছিল আমার আর কি। তা আমি কোনো না কোনোভাবে রাজনীতি থেকে নিজেকে আড়াল করলাম, পেশাগত জায়গায় শ্রম দিয়েছে ঠিক, কিন্তু আমার বইয়ের সঙ্গে একটা সম্পর্ক হয়। এগুলো করতে গিয়ে আমি দেখলাম যে আমার আনন্দটা কোথায়। এই আনন্দটা আমি পাই হচ্ছে ভাষার মধ্যে, সত্যিকার অর্থে। এখন ভাষাটা আমার জন্য হচ্ছে এটা কবিতার ক্ষেত্র হইতে পারে, প্রবন্ধের ক্ষেত্র হইতে পারে, শিল্প সমালোচনার ক্ষেত্র হইতে পারে। ধরুন আমি একদম ছোটোবেলা থেকে যখন আমি কলেজ লাইফে পড়ি, আমি 1000-এর উপর প্রদর্শনী দেখেছি। 88 সাল থেকে আমি বিভিন্ন প্রদর্শনী, আমার জানা মতো আমি কোনো প্রদর্শনী মিস করি নাই, ভালো হোক মন্দ হোক। আমি একটা ওইখানে কি দেখতাম, আমার প্রথম কাজটা ছিল একটা সৌন্দর্যটা দেখা। ধরুন একটা রেখার মধ্যে সে যে একটা টোন দিচ্ছে, বিন্দু থেকে একটা রেখা হচ্ছে, রেখাটা শিল্প হয়ে উঠতেছে। এই যে ভাষার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ধরা। এবং আমরা কবিতার মধ্যে প্রথম তো আমরা একটা শব্দ দেখি, তাই না, শিরোনামের মধ্যে, বা দুইটা শব্দ দেখি, বা একটা বাক্যের মতো অর্থ দেখি। ওই অর্থটাকে আমরা একটা ব্যাখ্যামূলক জায়গায় কবিতাটাকে দীর্ঘ করি। প্রবন্ধের ক্ষেত্রেও তাই, একটা শিরোনাম থাকে, ওই শিরোনামের উপরেই প্রবন্ধটার ব্যাখ্যাটা চলে। তো আমার কাছে মনে হয় কি, আমরা যে বিন্দুর উপর দাঁড়ায় থাকি বা যে বিন্দুর উপর আমরা বসবাস করি, সেটা হচ্ছে ভাষা। ফলে আমার কাছে সব কিছুই এক ধরনের ভাষা। এলাহি ভরসা। হ্যাঁ। এটা কত সালে? এটা লিখেছি হচ্ছে 2000 সালে। এর আগে আমি প্রচুর কবিতা লিখি, ঠিক আছে। তা একটু বহিমিয়ান ছিলাম আমি ছোটোবেলায়। তো মাঝে মধ্যে কবিতা নিয়ে সাগর পাড়ে নৌকার মধ্যে শুয়ে শুয়ে কবিতা নিয়ে ভাবতাম। তো একদিন মনে হলো যে যা লেখছে এগুলো তো ভালো হয় না, আমি একবার কর্ণফুলী নদীতে আমার পাণ্ডুলিপি ফেলে দেই আর কি। হ্যাঁ, পরে আর লিখবো কি লিখবো না এরকম একটা ছিল, পলিটিক্স করেছি মাঝখানে। পরে মনে হলো যে না, রাজনীতি করতে গিয়ে মনে হলো যে আমাদের আমাদের আমরা যে সমাজটা দেখতে চাই, আমরা যে সৌন্দর্যটা দেখতে চাই, আমরা একটা সমাজের গণতান্ত্রিক চেহারাটা দেখতে চাই, এটা প্রধান উপাদান হচ্ছে শিল্প এবং তার ভাষা। এই ভাষাটা যদি আমরা নির্মাণ করতে পারি, মনে হয় যে আমরা কিছু একটা, কি বলে না, এই শিশির বিন্দুর মতো আর কি। কার্ল মার্ক্সের ধর্ম, এইটা কি তাহলে সেই অনুপ্রেরণা থেকে লেখা আপনার? না, কার্ল মার্ক্সের ধর্ম, কার্ল মার্ক্সের এখানে কিছুই নাই। এটা সন্দীপনের মতো আর কি। আরব গেরিলাদের আমি সমর্থন করি, কিন্তু আরব গেরিলা বলতে ওইখানে সন্দীপনের উপন্যাসে কিছুই নাই। তাহলে বুদ্ধিজীবী দেখো রে, এইটা কি বললেন এখানে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে যে ধরনের কবিতা লেখা হয়, এলাই বর্ষাটার কথা বললি, এলাই বর্ষা এটা একটা অনেকগুলো কবিতা ছিল, 32টার মতো কবিতা লিখে ওইখান থেকে আমি ফেলে দিয়ে 15টা কবিতা রাখি, বাকি কবিতাগুলো আমি ফেলে দেই আর কি। এই ফেলে দেওয়াটা কি স্নায়ু যুদ্ধ? হ্যাঁ, একটা স্নায়ু যুদ্ধ হচ্ছে পরের ঘটনা। তো ফেলে দেওয়ার পর ওইটা যখন বের করি, ওইটা নিয়ে প্রচুর বিতর্ক হয় আর কি ওই সময়, যে একটা শব্দের ইউনিটকে ভাঙা। ধরেন একটা শব্দ নিয়ে শিকদার আমিনুল হক বলেছিল আমি ফান করেছি, পান করা আর কি, ফান এবং ফান দুইটাই করেছি আর কি। হ্যাঁ, শব্দ নিয়ে ভাঙা, শব্দের ইউনিটকে ভেঙে নতুন অর্থ তৈরি করা। তো আমার চেষ্টা ছিল যে আমি অন্যদের মতো লিখবো না, নিজের মতো একটা ভাষা তৈরি করব। এগুলো থেকে এই জিনিসটা হয়েছে। তো এটার একটা কন্টিনিউশন আছে, ধারাবাহিকতা আছে এই কবিতাগুলোর। তো ওই সময় বিতর্কটা হয় যে এটা কি আমাদের জাতীয় সাহিত্য যে আমরা কল্পনা করেছিলাম। সলিমুল্লাহ খান সাহেব একটা প্রবন্ধ লিখেছিলেন তখনকার আজকের কাগজে। তো 1 মাস ধরে এটার বিতর্ক চলে এই বই নিয়ে, 15টা কবিতা নিয়ে এই বিতর্কে অনেক বড় বড় বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেছিল। তো আমার এই ছোট্ট অবদান হচ্ছে ভাষার মধ্যে কি বলে এক ফোঁটা শিশির দেওয়ার মতো। চমৎকার। শীতের পুরাণ চাদর, এটা তো নামকরণের মধ্যে একটা দারুণ একটা ব্যাপার রয়েছে। এটা 2018 সালে। পুরাণটাতেই আসলে পার্থক্যের জায়গাটা, এটা কিন্তু মূর্ধন্য ন, দন্তন্য না, মানে মাইথোলজিক্যাল যেটা আর কি। পুরাণ চাদর আসলে আমরা কোত্থেকে বের করি? স্মৃতিসত্তা থেকে, মানে পুরাতন ট্রাঙ্ক থেকে, বা 1 বছর ভাঁজ করে রাখা হয়, পরের বছর রাখা হয়। আমার আসলে ম্যাক্সিমাম মানে আমার যাত্রা পথটাই আসলে কেমন যেন মানে স্মৃতিকাতরতার ভেতর দিয়ে আর কি।
যেমন করে বলে না যে ঠাকুমা বা তারও আগের যেই সত্তাটা আমার ভেতরে প্রবাহিত, সেটা নিয়ে আসলে এই এই কাব্যের কবিতাগুলো। হ্যাঁ, এখানে কয়টা কবিতা রয়েছে? এখানে এটা 4 ফরমার 64টা এগুলি কি কবিতা রয়েছে। মানে বেশিরভাগই কি মধ্যম মানে মধ্যম দীর্ঘ কবিতা না মধ্যম নয়? কবিতা আসলে খুব 4 লাইনের কবিতাও পারদের মতো দীর্ঘ কবিতা হতে পারে হতে আর কি। পারে। আবার যদি আক্ষরিক অর্থে যেটা আম, ঠিকঠাক মানের আর কি আমার মনে হয়। দর্শকদের টানে খুব। না, তা আমরা তো শুনেছি যে এটা বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে, শীতের পুরাণ চাদর। এটা মূর্ধন্য দিয়ে দর্শক আপনারা একটু সচেতনভাবে পাঠ করবেন। মাইথোলজিক্যাল পুরাণ, নট ওল্ড পুরাণ। তো আমরা আবার আপনার কাছে ফিরবো যে এই যে আমাদের শিল্প সমালোচনা, যে কোনো শিল্পকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে গেলে শিল্প সমালোচনা সাহিত্য অত্যন্ত প্রয়োজন। আমাদের এই প্রান্তে এই জায়গাটা সাহিত্য সমালোচনা, কবিতা সমালোচনা, চিত্র সমালোচনা, চলচ্চিত্র সমালোচনা, এখন ওটিটি প্ল্যাটফর্মের নাটক হচ্ছে বা ফিকশন হচ্ছে, এই জায়গাটা কেমন তোর আপনি দেখছেন, কি বিকাশটা কীভাবে হচ্ছে? আমাদের এখানে শিল্প সমালোচনা নাই ওরকম নয়, একসময় ছিল। আপনি ধরুন সৈয়দ আলী হাসানের বই আছে, রণেশ দাশগুপ্তের আছে, আপনি আগের যুগের ইভেন কি আমাদের ওই যে বিখ্যাত সন্তোষ গুপ্তের শিল্প সমালোচনার বই আছে। কিন্তু এই যে এটার যে ব্যাপ্তি, ধরেন আমাদের অনেক গ্যালারি হয়েছে কিন্তু ওই অর্থে শিল্প সমালোচনার জায়গাটা হয়নি। এখন আমার আসার ঘটনাটা বলি, আমি কিন্তু শিল্প সমালোচক ছিলাম না, আমি হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। তো আমার এক বন্ধুর একটা প্রদর্শনী হবে আলিয়াস ফসেজে, তো হঠাৎ রাতে আড্ডা দিতে দিতে পেন্টিং নিয়ে ফিলোসফিক্যাল কথা, মার্কেস, হ্যাগেল অ্যাস্থেটিক্স, এগুলো নিয়ে কথা বলতে বলতে উনি রাতের 2টার সময় বললেন যে আপনি আমার ক্যাটালগে লেখেন। তো ওইখানে এই যে রাংটা কাগজের কথা বললো, সিগারেটের রাংটা কাগজের মধ্যে কাঠ পেন্সিল দিয়ে আমি একটা লিখেছিলাম। এটা হচ্ছে আমার আশার ইতিহাস আর কি। এখন আমাদের বন্ধুর নাম হচ্ছে বিখ্যাত শিল্পী রনি আহমেদ। হ্যাঁ, রনির একটা প্রদর্শনী, ওইখানে আমরা 3 জন লিখেছিলাম, সৈয়দ মঞ্জুর, শিশির ভট্টাচার্য আর আমার লেখা ছিল। এটা হচ্ছে আমার আর্টে ঢুকার একটা মানে সিগনেচার আকারে আর কি। পরে আমরা ডেপার্ট ম্যাগাজিন করেছি, একটা আর্ট ম্যাগাজিন করেছি, ওটা 7 বছর প্রকাশ করেছি। ডেপার্ট ম্যাগাজিনটা খুবই মানে নাম করা ছিল আর কি। কিন্তু আপনি তো খানিক আগে বলেছেন যে এই জার্নিটা আপনি অনেকগুলি প্রদর্শনী আপনি দেখেছেন, কখন আপনি প্রদর্শনী মিস করতেন না। তাহলে চোখ তো আপনার তৈরি হয়েছে, মনন তৈরি হয়েছে দীর্ঘদিনে। আপনি লিখেছেন কাকতালীয়ভাবে, বা সেটা কিন্তু কাকতালীয় নয়, আপনার ভেতরে প্রদর্শনী দেখার একটা ইতিহাস ছিল। আর এই চোখটাই তো দরকার আমাদের লেখার ক্ষেত্রে। চোখের ব্যাপার বলি, ছোটবেলায় আমার চাচারা বামপন্থী রাজনীতি করতেন, 2-1 চাচা রাশিয়াও পড়াশোনা করেছেন, সে এখন 60-এর দশকে। তা আমাদের বাসায় ছিল হচ্ছে রুশ বইয়ের একটা আর কি, রুশ চাইনিজ বই, আমরা লাল বই বলতাম। মানে লাল বই নিয়ে খেলতে খেলতে আমরা বড় হয়েছি। তা আমরা ওসব বইয়ের যেসব ইলাস্ট্রেশন দেখতাম, ধরেন রাশিয়ান আর্ট ম্যাগাজিনের বা রাশিয়ান বইয়ের যে ইলাস্ট্রেশন, ওই জিনিসগুলো আমাদের এক ধরনের মানে সৌন্দর্য জিনিসটা আমাদের ওই জায়গা থেকে আসছে। সত্যিকার অর্থে যদি বলি যে একটা পাবলিকেশন কত সুন্দর হইতে পারে, একটা বই কত সুন্দর হইতে পারে, একটা বইয়ের এডিটিং কত সুন্দর হইতে পারে, কিভাবে হইতে পারে, যে ধরেন টোটাল আর্ট জিনিসটা কিভাবে পারসেপশনটা তৈরি হয়, সত্যিকার অর্থে ওই জিনিসগুলো থেকে আমাদের মধ্যে এসেছে আর কি। বা আমেরিকান বই হোক, যেহেতু পলিটিক্যাল ফ্যামিলি ছিলাম আমরা, ফলে আমাদের বাসায় এই ধরনের বই, ম্যাগাজিন, অনেক ধরনের ম্যাগাজিন ছিল আর কি। মানে অবিশ্বাস্য আর কি, বইয়ের একটা ছিল আর কি। স্নিগ্ধা পাওয়ার প্রেমের কবিতা 2023 সালে আসলো আপনার, মনোলগ জলজ ফুল, এইটা নামকরণটা কীভাবে করলেন? মনোলগের কবিতাগুলো আসলে কোভিডের সময়ে লেখা। মনোলগ বলতে তো আসলে আদতে নিজের সাথে নিজের যে একক কথোপকথন, অনেকটা ওই ঘরানারই আর কি। যে তখন তো আসলে প্রচুর ভাঙন এবং প্রচুর কি বলে, যে আমরা কিন্তু তখন প্রচুর আশাবাদীও ছিলাম আর কি, যে যে কোনোভাবে হোক নিজেদেরকে টিকে থাকতে হবে, এক ধরনের আতঙ্ক
তাই না, চারদিকে মহামারীর যে পরিস্থিতিটা, ওই সময়ে নিজের সাথে নিজের যত মানে বাক্য বিনিময় বা বোধের যত বিনিময় হয়েছে, ওইগুলাকে আসলে মনোলগ জলজ ফুলের মধ্যে আমি, কারণ জলে ভাসা ফুলের না একটা আলাদা আলাদা একটা ভিত্তি আছে। গাছে ফোটা ফুল সুন্দর, কিন্তু হিজলটা ফুটে যখন পুকুরের জলে ভাসে, আমার মনে হয় যে তার সৌন্দর্যটা একটু বেশি। বা মৃণালের সৌন্দর্য খোঁজার আগে তো আমরা পদ্মটাকে দেখি, তারপর তো জানি যে মৃণাল ওইখানে আছে। তো এটাকে আসলে ওইভাবে ধরার চেষ্টা করেছি যে নিজের সাথে নিজের কথা বলা, তার পেছনে তো একটা মৃণাল আছেই, সেখান থেকে এই আসলে কাব্যগ্রন্থ থেকে কি কোনো কবিতা পাঠকের জন্য আপনি বলবেন? অবশ্যই শোনানো যায়, কবি আসছি, কবিতা তো পড়বই। আমার প্রেমের কবিতা থেকে, প্রেমের কবিতা আসলে এখানে বেশিরভাগই অপ্রেমের কবিতা, ঠিক আছে, মানে যথেষ্ট প্রেম হলে আবার কবিতা হয় না। আমি একটা কবিতা পড়ছি, কবিতার নাম হিজল ফুল। আমি তারে ভালোবাসতাম, শামুক টামুক হিজল ফুল টুল না, যে ভালোবাসার শরীর কথা বলে, তার জন্য মরতে ইচ্ছে করা ভালোবাসা না, বরং সে না থাকলে আর কারে ভালোবাসা যায়, আমি তার ফন্দি করতাম। আমি তারে ভালোই বাসতাম, ধরেন ভালোবাসতে টাকা লাগে টাইপ, তারপর আছে না একটা প্রেম কেমন করা মন, ভালোই বাসতাম তারে। এমন ভালোবাসতাম আমি, নিজের সিঙ্গারা বানায় তারে আলুর মতো, কে যে সিঙ্গারা খেয়ে গেল। কবিতা শেষ। চমৎকার, একটা টুইস্ট আছে এখানে। আপনার কাছে জিজ্ঞাসা, যে প্রবন্ধ যেটা আপনি লিখলেন গ্রন্থ 2019 সালে, নভেলার রূপ, এই কি কি রূপ ধরতে চাইলেন নভেলার এই গ্রন্থে? ওইখানে মূলত আমরা একটা গবেষণা করি ডেপার্ট ম্যাগাজিন থেকে আর কি, ইংলিশ ম্যাগাজিন। ওই সময় ডেপার্টের 3টা লেখা লিখি আমি নভেলার উপর, এক সংখ্যায় আর কি, দীর্ঘ লেখা। একটা ইন্টারভিউ ছিল হচ্ছে নভেলার এক বন্ধুর, তার সময়কার ওই বিখ্যাত আর্টিস্ট, উনি এখন জীবিত নাই আর কি। তারপরে একটা ছিল হচ্ছে শহীদ মিনার সংক্রান্ত নভেলার যে বিষয় আশয় ছিল, যেমন শহীদ মিনারে আমরা ইতিহাসটা জানি পাঠ্যপুস্তকের মাধ্যমে। হামিদুর রহমান হচ্ছে নকশাকার, মূল নকশাকার বা স্থপতিদের একজন আর কি। কিন্তু ঐতিহাসিকভাবে আমরা যখন দেখি, এখানে নভেলারই অংশগ্রহণটা ছিল বেশি আর কি, প্রথম অংশগ্রহণটা আর কি। এটা হচ্ছে ওই বইতে আমি যার ইন্টারভিউ নিয়েছিলাম, সৈয়দ জাহাঙ্গীর, বিখ্যাত শিল্পী, আমাদের শিল্পকলা একসময় ছিলেন, উনি ডিজি ছিলেন। ওনার ইন্টারভিউতে বলেছেন উনি একদিন হামিদুর রহমানের বাসায় গিয়েছেন এবং দেখলো যে এস এম সুলতান বসা আছেন, শিল্পী এস এম সুলতান, এবং পাশে নভেলা মাটি দিয়ে একটা কাজ করছিল। ওইখানে হচ্ছে ওনারা প্রথম দেখে মাটি দিয়ে একটা ফ্রেম করছিল, যেটা হচ্ছে শহীদ মিনারের প্রাথমিক একটা আদল আর কি। তো আমার ওই বইতে এই ধরনের কিছু বিতর্কিত জিনিস, এটা অনেক বিতর্ক হয়েছে, এই বিতর্কিত জিনিসের পতাকার ক্ষেত্রে তো তাই ছিল। হ্যাঁ, তো এই জিনিসগুলা ওই বইতে আছে। আরেকটা জিনিস আছে বায়োগ্রাফিক্যাল একটা প্রবন্ধ আর কি, থিওরিটিক্যাল প্রবন্ধ, নভেলার মডার্নিটি, নানা কিছু। আর আমার একটা কবিতা ছিল, কবিতার নাম ছিল হচ্ছে নভেলার রূপ। নভেলাকে নিয়ে আমি একটা কবিতা লিখি। হ্যাঁ, নভেলার সত্যিকার অর্থে তার শিল্পের প্রেমে পড়া, একজন আর্টিস্ট হিসেবে শিল্পী জীবন যাপন করার যে আমাদের যে এক ধরনের কবি হিসেবে আমি যে আইডলটা দেখতে চাই একজন শিল্পীর ক্ষেত্রে, নভেলা আমার কাছে ছোটবেলায় তেমনই ছিলেন সত্যিকার অর্থে। তখন আমি একটা কবিতা লিখি, ওই কবিতাটার নাম হচ্ছে নভেলার রূপ। এটা কিন্তু নভেলার প্রতি প্রেম না, তার কাজ এবং অন্যান্য কিছু আর কি। এই রূপ হচ্ছে তার শিল্পকর্মের। হ্যাঁ হ্যাঁ, রূপটা হচ্ছে সৌন্দর্য, নভেলার সৌন্দর্য তত্ত্বের। নভেলার রূপ সৌন্দর্যের ক্ষেত্রে যে প্রচলিত একটা ধারণা ছিল যে কখনো মেকআপ ছাড়া নাকি কারোর সামনে আসতেন না, মানে ওই সময়কার ধরেন আপনি চিন্তা করেন যে 50-এর দশকে একজন বাঙালি নারী ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, পড়াশোনা করে এসে দেশে এসেছেন। দেশে হচ্ছে সে যে ধরনের স্কাল্পচার করতেছেন বা যে ধরনের সৃষ্টিশীল কাজ করছেন এবং যে আর্ট তিনি নির্মাণ করতে চাচ্ছেন, আপনি দেখবেন যে এটা বারবারা হেপওয়ার্ড বা হ্যান্ডি মুরের মতো মানে শক্তিশালী কাজ, এটা কল্পনাই করা যায় না। ধরেন মানে তখনকার অবিভক্ত বাংলায়, অবিভক্ত বাংলা পাকিস্তান, এত বড়
কোনো নারী শিল্পী ছিলেন না, ফলে উনি এক ধরনের একটা সময়ের রেভলিউশন, একটা আইকন একটা সমাজের। তবে আপনার তো সম্পাদনা, যৌথ সম্পাদনা রয়েছে এবং আপনি পত্রিকা সম্পাদনা করেন, এই বিষয়টা যদি দর্শকদের জন্য বলেন। চারাল নামা জিনিসটা বলে, এটা প্রথম হলো ছুটির দিনে ওই ঘর নয় মানুষের ইন্টারভিউ ছাপা হতো। তো দেখলাম যে এখানে এই যে ভাষার কথা বললাম আমি, ভাষার মধ্যে এই যে ফুটপাতের লোক যার কোনো স্থানীয় ল্যাঙ্গুয়েজ নাই, সে আবার শুদ্ধ ভাষায় কথা বলে না। ধরুন যে হচ্ছে গাছের নিচে থাকে বা কমলাপুর স্টেশনে থাকে, মানে লাফাঙ্গা লোকজন বলতে পারি আমরা, ধরেন একটা সমাজের স্ট্রাকচারের বাইরের লোকজন। তা আমার কাছে মনে হয়েছে দুর্দান্ত জিনিস, তারা যে ভাষায় কথা বললে ওইখানে আমি একটা অভিধান রচনা করি, চারালি ভাষার অভিধান নাম দিই এবং একটা ভূমিকা লিখে, আর বাকি ইন্টারভিউগুলো হচ্ছে আমাদের বিখ্যাত লেখক এবং ফটোগ্রাফার, হ্যাঁ, আলোকচিত্র শিল্পী নাসর আলী মামুনের। এটাও হচ্ছে একটা কাজ। আর হচ্ছে সম্পাদনার ক্ষেত্রে, সম্পাদনার জিনিসটা অনেকদিন ধরে করি আমি, ছাত্রজীবন থেকেই করি, কিন্তু আমি অনেক পরে বুঝতে পেরেছি যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে আর কি। ইভেন কি আমরা নতুন ধারা নামে একটা ম্যাগাজিন করতাম, ওইটা সর্বশেষ আমি সম্পাদকও ছিলাম সাহিত্য ম্যাগাজিনের। কিন্তু আমি পরে যখন একটা পত্রিকা করি, এই তর্ক বাংলা, তখন আমি অনেক কিছু শিখি আর কি। এটার ফলগুলো আমি বুঝতে পারি যে আমাদের যে ধরনের সম্পাদনার রীতি বা কাঠামো, যে ধরনের স্ট্রাকচার, হ্যাঁ, যেভাবে আমাদের একটা বইগুলা করে আর কি, ফুল বা মানে অসম্পাদিত বই বা বই তো একটা টোটাল আর্ট, একটা ম্যাগাজিন টোটাল আর্ট। এই টোটাল আর্টটা কেমন হইতে পারে, কত সূক্ষ্ম, কত সুন্দর হইতে পারে, ওই জিনিসগুলো চেষ্টা করেছি যে আমাদের এই সম্পাদনের এই জায়গাগুলা একটু দেখা আর কি। আমাদের ক্ষেত্রে আমি দুইটা মানুষের কথা বলবো। একজন হচ্ছে আহসান হাবিবের একটা সম্পাদনের রীতি ছিল, আর একটা ছিল রণেশ দাশগুপ্তের, যেটা সংবাদ ঘরানা আর দৈনিক বাংলা। আমাদের এখনকার যে দৈনিক পত্রিকাগুলো, যে সাময়িকীগুলো বের হয়, এই দুইটার বাইরে নতুন কিছু উপস্থাপন করতে পারেন না সত্যিকার অর্থে। এখন আপনি নতুন কি দেখাবেন? নতুন দেখাইতে হলে আপনার নতুন কিছু জানতে হবে, শিখতে হবে। ফলে আমরা এক ধরনের শিক্ষার মধ্যে আছি। আমার এই শিক্ষাটা আসছে হচ্ছে করোনার সময়। আমার সুযোগ হয়েছে বিদেশি পত্রিকায় লেখার। একটা বিদেশি পত্রিকায় লেখা ছাপানো আর মহিষের শিং থেকে দুধ দোয়ানো সমানতর কষ্টকর, বুঝছেন? এই পরিমাণ কষ্টকর জিনিস আর কি। সম্পাদনা, কপি এডিটর, আপনার একটা ছোটোখাটো ইন্টারভিউ দিয়ে একটা ছোট্ট হাইকু ছাপা হচ্ছে, হ্যাঁ, হয়তো সাবমিশন দিলাম 19 সালে, ছাপা হয়েছে এটা 20 সালে বা 21 সালে, 3 বছর পরে গিয়ে ছাপা হচ্ছে, আমার অপেক্ষা করতে হচ্ছে। আমাদের কিন্তু এই অপেক্ষাটা নাই। আমাদের বইমেলার দুর্বলতাটা এই কারণে, বইমেলায় যে একসঙ্গে 1 মাসের জন্য সব জমাই রেখে আমরা যে ঢেলে দেই জ্ঞানটাকে, এই জ্ঞানের ডিস্ট্রিবিউশনটা হয় না। সারা বছর যদি হইতো জ্ঞানটা, তাহলে ডিস্ট্রিবিউশনটা ভালো হইতো। আমি বলছি যে বইমেলা নিঃসন্দেহে ভালো, বইকে কেন করে পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম উৎসব নাই। এটা গ্রেট উৎসব, নো ডাউট। কিন্তু এই যে একসঙ্গে সব জ্ঞান আসে, মানুষ এখানে প্রকৃত জ্ঞানটা আর উদ্ধার করতে পারে না। ওইখানে কি ধরনের জ্ঞান আছে? নিতে হবে তো। সভ্যতা এক আশ্চর্য খোয়ারি হাঁস, এটা আমরা শেষ আলোচনায় এই বিষয়ে এই প্রসঙ্গে বলেন। আমার তো আসলে লেখক হিসেবে এক ধরনের ভাবনা আছে, আবার পাঠকদেরও এক ধরনের ভাবনা থাকতে পারে। তো একেবারে প্রচলিত অর্থেই যেটা, যে খোয়ারের হাঁস তো আসলে সকালবেলা ঘুম থেকে উঠে তাকে বের করা হবে, সারাদিন সে চড়বে, আবার সন্ধ্যায় তাকে খোয়ারবদ্ধ করা হবে। কোনো না কোনোভাবে আমার কাছে মনে হয়েছে যে সামগ্রিক জীবনযাপন আমরা করছি, সেটা আসলে খোয়ারবদ্ধ হাঁসের জীবন। তো সেটাকে আমি আসলে কবিতার আঙ্গিকে ধরতে চেয়েছি। আর এখানে 3টা পর্বে ভাগ করা আছে এই কাব্যগ্রন্থটা, এবং শেষ পর্বে কিছুটা এর মীমাংসাও আছে, যে এটা থেকে উত্তরণের উপায় তো আসলে আমরা বলবো না, আমি যা দেখছি, যা ভাবছি সেইভাবেই আসলে এটাকে ধারণ করা। তবে এই কাব্যগ্রন্থের প্রথম একটা কবিতা আছে, যে কবিতাটাকে আমি আসলে কোনো নাম দেইনি, কিন্তু আদতে আমি কেন কবিতা লিখি, বা আমি কি আসলে কবিতা লিখি নাকি অথর্ব চিন্তার লগ্নিকারী, সেটাও বলার চেষ্টা করেছি। অশেষ ধন্যবাদ আপনার দুজনকে স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ করছি।
এনিগমা টেলিভিশনের ধারাবাহিক অনুষ্ঠান নতুন মরাঠের ঘ্রাণ এ আয়োজন থেকে। প্রতিদিন আমরা নিয়মিত আলোচনা করছি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভাষা, বইমেলা ইত্যাকার বিষয় নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, এনিগমার সঙ্গেই থাকুন।